পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ বললেন ডক্টর ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ ব্রিফিং, 5 সমঝোতার সই। We are looking forward to Malaysia's support always with Bank Tutum, and you have just mentioned about Rohingya. This is a big problem for us. জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করে নির্বাচন বিতর্কিত করার অপচেষ্টা চলছে বললেন রিজভী। কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় সরকার উৎখাত ষড়যন্ত্র মামলা, ট্রাইব্যুনালে আইনজীবী হতে জেড.আই খান পান্নার আবেদন খারিজ। গাজীপুর কোর্টে সার্জিস আলমের বিরুদ্ধে মামলা, সাংবাদিক তুহিন হত্যা নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। $63 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব, আশা বাণিজ্য উপদেষ্টার। মার্কিন পাল্টা শুল্ক আরও কমাতে চলছে আলোচনা। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দায়ীদের বিচার চান হতাহতের পরিবার, স্বজনদের মানববন্ধন, ক্ষতিপূরণ দাবি। আমার মেয়েদের কেন আটকে রাখলো, কেন কোচিং করালো, কেন আমার মেয়ে আগুনে পড়লো, এই বিচার আমরা চাই। এবং হজে বিমান ভাড়া 1,20,000 টাকা করার প্রস্তাব হাবের, সৌদি আরবে নিজস্ব ক্যাটারিং সার্ভিস চালুর দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় নির্বাচনের মালয়েশিয়া সরকারের সহযোগিতা চান তিনি। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। সংবাদ সম্মেলনে বাংলাদেশকে মহান বন্ধু বর্ণনা করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লুৎফুর কবিরের রিপোর্ট। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রজায়ায় সকাল 9টায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে পৌঁছালে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হয় লাল গালিচার অভ্যর্থনা ও গার্ড অব অনার। সেখানে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনূস। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন তিনি। পরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়। 3টি নোট বিনিময় চুক্তিও স্বাক্ষর হয়েছে। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আসেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে মালয়েশিয়াকে বাংলাদেশের ব্যবসায়ী অংশীদার এবং বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াকে পাশে চেয়েছেন তিনি। এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our elections in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. সংবাদ সম্মেলনে বাংলাদেশকে মহান বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। It's a great country. Enormous potential and a great friend of Malaysia and secure peace and promote progressive development for the people. বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম। লুৎফর কবির, দেশ টিভি। জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি শক্তি আগামী নির্বাচনকে বিতর্কিতের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমানের 56তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির আশপাশে কোনো প্রভু নেই উল্লেখ করে রিজভী বলেন, দলটি চায় শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা। ফ্যাসিবাদ কায়েমের জন্য ফের অনেকে আবার উত্তেজনাপূর্ণ মন্তব্য করছেন বলে জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, গোটা জাতি একটি অবাধ নির্বাচনের অপেক্ষায় থাকলেও একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন।
নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে খুলনায় অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 46 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধানচন্দ্র রায় বাদী হয়ে দায়ের করেন। প্রধান আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সহসভাপতি এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়াও প্রায় 30 থেকে 40 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে এম মুজিবুর রহমানকে গত 22 এপ্রিল আটক করে তার মোবাইল থেকে সরকার উৎখাতের জন্য বিভিন্ন গ্রুপের মাধ্যমে ষড়যন্ত্রের তথ্য পাওয়া যায়। কেএমপির অনুমতি নিয়ে 4 আগস্ট এই মামলাটি দায়ের করা হয়েছে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার, এবার সেই অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে দায়ের করা হলো 10 কোটি টাকার মানহানির মামলা, যা নতুন করে সরগরম করেছে রাজনৈতিক অঙ্গন। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শায়লা খান। মঙ্গলবার গাজীপুর আদালতে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি জানান, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। অথচ ঘটনার প্রকৃত তথ্য না জেনেই সার্জিস আলম বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তানভীর সিরাজ বলেন, দলের নির্দেশনা অনুযায়ী মানহানির মামলাটি করা হয়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে পূর্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। সাংবাদিক আনোয়ারকে আহত করা আর একটা তুহিন হত্যা, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই মামলা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী হজে হাজিদের জন্য বিমান ভাড়া সর্বোচ্চ 1,20,000 টাকা করার প্রস্তাব দিয়েছে হাব। মঙ্গলবার রাজধানীর হোটেল ভিক্টোরিয়াতে হজ ও ওমরা ফেয়ার 2025 শীর্ষক সংবাদ সম্মেলনে একথা জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এ সময় সৌদি আরবে অস্বাস্থ্যকর ক্যাটারিং সার্ভিস গ্রহণ না করে বাংলাদেশি হাজিদের জন্য নিজস্ব ক্যাটারিং সার্ভিস চালু করার প্রস্তাবের কথাও জানান তিনি। এদিকে হাব সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার জানান, মেলায় হজযাত্রীদের আধুনিক প্রযুক্তি নির্ভর সঠিক ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা হবে। 3 দিন ব্যাপী এই মেলা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে 14 আগস্ট, চলবে 16 আগস্ট পর্যন্ত। ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে যে দ্বিগুণ ভাড়াটা নেওয়া হয়, সত্যিকার অর্থে কোনো এয়ারলাইন্স ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করেন না। প্রত্যেক ফ্লাইট যাওয়ার সময় বা আসার সময় সাধারণ যাত্রী বহন করেন। সুতরাং আমাদের রেগুলার যে ভাড়া 80-90 হাজার বা সর্বোচ্চ 1 লক্ষ টাকা আমাদের উমরা ফেয়ার বা অন্যান্য ফেয়ারগুলো, আমরা মনে করি সেরকম বা কাছাকাছি ফেয়ারটা থাকা উচিত। চলতি অর্থ বছরে $63.5 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুল্ক হার 15% নিচে আনতে যুক্তরাষ্ট্রের সাথে এখনও আলোচনা চলছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলেন, ভারতের সাথে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি। জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সাথে মুক্ত বাণিজ্যের আলোচনা চলছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। আমরা আজকে এখানে
মঙ্গলবার সকালে চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে সভা হয় বাণিজ্য মন্ত্রণালয়ে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন। সভায় 2025-26 অর্থ বছরে 63.50 বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বিকেএমই সভাপতি জানান, ব্যাংকিং, কাস্টম এবং গ্যাস সমস্যার সমাধান করলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সম্মিলিতভাবে কাজ করছেন তারা। 15% নিচে শুল্ক আনতে চান তারা। দুই দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেয়া হলেও কোনো সাড়া মেলেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্যের আলোচনা চলছে। চাহিদার উপর ভিত্তি করে পেঁয়াজ আমদানি করা হবে। যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকে কেনা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। হার্টের সার্জারি 10 দিন পর হাসপাতাল ছাড়লেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকাল 11:30টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। পরবর্তী 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন বলে জানান চিকিৎসকরা। দেশবাসীর দোয়ায় আমির সুস্থতা লাভ করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলটির নায়েবে আমির। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকাল 11:30টায় ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হার্টের বাইপাস সার্জারির 10 দিন পর রিলিজ দেয় হাসপাতাল। এ সময় সড়কে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। এর আগে হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের আমির দলের চেয়ে দেশের বেশি প্রয়োজন। আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন। পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে। পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। সবার দোয়ায় আমিরের সুস্থতায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যে অবস্থায় আছেন অতি দ্রুত সুন্দরভাবে তার এই সময়টুকু পার করে জাতির মাঝে আবার এসে গুরুত্বপূর্ণ খেদমতের যে আঞ্জাম দিচ্ছিলেন, আল্লাহ যেন এর চাইতে আরও বেশি খেদমত করা তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। 1 মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াত ইসলামীর আমির, জানান দায়িত্বরত চিকিৎসক দলের প্রধান ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে, অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। এর আগে 19 জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে 2 দফা পড়ে যান জামায়াত আমির। পরে হার্টে ব্লক ধরা পড়ায় করা হয় অস্ত্রোপচার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাগুলো দৃশ্যমান করার পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনর্জীবিত করার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি এই কথা জানান। বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বলে জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়েছেন হতাহতদের স্বজনরা। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানান। কর্মসূচিতে সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার ও সারা দেশের শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধ করা সহ 8 দফা দাবি জানান স্বজনরা। তারা বলেন, এই দুর্ঘটনায় তারা প্রিয় সন্তানকে হারিয়েছেন। দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের দায় রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অপারেট হইছে আমার হাইমান আমার ফোন করে কয় আমার দাদু আমি অ্যাক্সিডেন্ট করছি আমার বাবারে পাঠাও আমার ছেলে আজ পর্যন্ত বিছানায় ঘুমাইতে পারে নাই রাতে যে আমার মেয়েদের কেন আটকে রাখলো কেন কোচিং করালো কেন আমার মেয়ে আগুনে পড়লো এই বিচার আমরা চাই তাদের কোচিং এর নাম দিয়ে আটকিয়ে রাখা হয়েছে আমরা সবার কাছে বিচার চাই এটা যেন একটা সুস্থ তদন্ত করা হোক রাষ্ট্র মেরামতের জুলাই সনদ বাস্তবায়নের একটি খসড়া প্রণয়ন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই খসড়া তুলে ধরে সংগঠনটি। সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্র মেরামতে সবাইকে সাথে নিয়ে কাজ করছে সংস্কার কমিশন। সংস্কার কমিশনের প্রস্তাবিত সংস্কার নিয়ে দেশের ৬৪টি জেলায় ৪১টি প্রশ্ন নিয়ে তথ্য বিশ্লেষণ করে একটি খসড়া প্রণয়ন করে সুজন। জনগণের মতামতের ভিত্তিতে এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সহায়ক হবে বলে মনে করেন তিনি। সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যেই জাতীয় সনদের খসড়াটা তৈরি করেছি তখন আমরা সেটা রাজনৈতিক দলের কাছে উত্থাপন করেছি এবং যারাই ক্ষমতায় যাবে তারা যেন এটা বাস্তবায়ন করে। রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে এখন বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ফলে চর থেকে গবাদি পশু লোকালে নিয়ে আসছেন চরবাসীরা। এখনো অনেক গবাদি পশু চরাঞ্চলে রয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা নদীর পানি বৃদ্ধিতে নিরাপত্তার স্বার্থে টি বাঁধ পরিদর্শন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে। রাজশাহীতে পদ্মার বিপদসীমা 18.5 মিটার। সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল 17.39 মিটার। রাজশাহীতে পানি বৃদ্ধি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, পানি বাড়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। ইতিমধ্যেই রাজশাহীর যে পদ্মার যে বৃহৎ সীমা সেটি কিন্তু কাছাকাছি চলে এসেছে। যদি আমরা বলি যে সকাল 9টায় ছিল 17.43, সেটি দুপুর 12টায় বেড়ে 17.44 সেন্টিমিটার হয়েছে, ফলে 1 সেন্টিমিটার পানি আরো বেড়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে প্রতিদিনই গত এক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। রাজশাহীর যেহেতু বিপদ সীমা 18.05 মিটার, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নগরীর আশেপাশের যে নদী তীরবর্তী এলাকাগুলি আছে, আমরা দেখেছি পঞ্চবটির সে অঞ্চলগুলি পুরোটাই প্লাবিত হয়েছে। সেখানকার মানুষজন পানির মধ্যে বসবাস করছেন। আমরা আছি এখন রাজশাহী টি বাঁধে, যে বাঁধটি দিয়ে রাজশাহী শহর রক্ষা করা হয় বন্যার কবল থেকে। সেই টি বাঁধে এখানে প্রতিদিনই আমরা দেখি যে হাজার হাজার মানুষ এই বাঁধটিতে আসেন, কিন্তু গতকালকে থেকে সেই বাঁধ পরিদর্শনে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। প্রধান ফটক যেটি, সেখানে এক ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনসাধারণ যেন এখানে প্রবেশ করতে না পারেন, এবং সেই গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যত পর্যটক যারা আসেন সেই নৌকাগুলি আমরা দেখছি যে খালি আছে, এবং পানি যে বৃদ্ধি অব্যাহত আছে সেখানে দেখা গেছে। এবং চরাঞ্চলের যে খবরাখবর আমাদের কাছে আছে, প্রতিটি চরেই পানি উঠে গেছে এবং সেখানকার মানুষরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। আমরা যখন এই টিবাদে আসি তার ঠিক এক পাশেই যে হাজী মহসিন স্কুল আছে, তার মাঠের পাশেই আমরা দেখেছি যে চরাঞ্চল থেকে অনেকগুলো মহিষ গরু এনে সেখানে রাখা হয়েছে, যেগুলো চরাঞ্চলে লালন পালন করতেন এই চরাঞ্চলে যারা বসবাস করেন তারা যেটি বলছিলেন যে গোখাদ্যের সংকট চরে দেখা দিয়েছে, পাশাপাশি পানি উঠে যাওয়ায় এইসব পশু পাখি বা রাখা সম্ভব হচ্ছে না বলেই তারা নৌকায় করে এখানে নিয়ে এসেছেন। এবং যতদিন পানি আবার না নামছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এই দুর্বিষহ জীবন ব্যবস্থার মধ্যে দিয়েই কাটাতে হবে। আমরা কিন্তু সকালের দিকে দেখেছি যে অনেকেই তাদের যে আসবাবপত্র আছে, ব্যবহার্য জিনিসপত্রগুলি আছে, সেগুলো নিয়েও তারা অনেকেই শহরমুখী হয়েছেন। অনেকেই শহরের আশেপাশে যারা আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন, কেউ প্রতিবেশীর বাড়িতে অবস্থান নিচ্ছেন। এবং বলা যায় যে নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। এছাড়া যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে সেটি যদি আরো এক সপ্তাহ চলতে থাকে তাহলে কিন্তু
নদীর তীরবর্তী ছাড়াও সেগুলো আরো বাড়তে থাকবে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই বাঁধ যে আছে সেগুলিতে তারা নজরদারি রাখছেন। পাশাপাশি নদী তীরবর্তী এলাকাগুলিতে যাতে ভাঙন সৃষ্টি না হয় বা ভাঙন হলে দ্রুত যাতে তারা পদক্ষেপ নিতে পারেন সেই জন্য তারা নজরদারি বাড়িয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে পদ্মা নদীর পানিবৃদ্ধি নিয়ে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। শেখ হাসিনার আইনজীবী হতে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করলেন সিনিয়র আইনজীবী জে.আই. খান পান্না। 5 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই আবেদন করেন তিনি। এতদিন পর নির্দিষ্ট ব্যক্তির আইনজীবী হতে চাওয়ার কারণ কি জানতে চেয়ে নাকচ করে দিয়েছেন আদালত। এদিকে জুলাই আন্দোলনে দ্বিতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। সাবিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন আলী আকাশ। জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। নেওয়া হয়েছে 5 জন সাক্ষীর সাক্ষ্য। এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হয়ে মামলা লড়ার আবেদন করলেন জে.আই. খান পান্না। তবে আদালত তার আবেদনটি প্রত্যাখ্যান করেন। নির্দিষ্ট ব্যক্তির জন্য এতদিন পর কেন আবেদন করলেন সে প্রশ্নও করে ট্রাইব্যুনাল। আবেদনকারী আইনজীবী বলেন, শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার কারণ জে.আই. খান পান্নাই বলতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ 2 জন। এদিন সাভারে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যার মামলা তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আদালতে হাজিরও করা হয় 13 আসামিকে। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। চাঁদাবাজি, দখলবাজি সহ দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পট পরিবর্তনের সুযোগে শাহ ভোলাগঞ্জের আরিফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছেন। এ নেপথ্যে নাম আসে পদ স্থগিত হওয়া শাহাবুদ্দিনের। স্থানীয়দের অভিযোগ, পাথর উত্তোলন বন্ধে পরিবেশ অধিদপ্তর কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। কুষ্টিয়া আহত জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, জুলাইয়ে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের আন্দোলনে আহত হওয়া বিএনপি পন্থীদের পরিকল্পিতভাবে বাদ দেওয়ার। বাদ পড়াদের দাবি, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই স্থান হয়নি তালিকায়। জানিয়ে জেলা জুড়ে চলছে তুমুল সমালোচনা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রাহুল স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে কুষ্টিয়া শহরে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন বুক পেতে। তাদের ছোড়া বুলেটে হয়েছেন আহত। চিকিৎসা নেন কুষ্টিয়া, ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। এখনো বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। সব তথ্য প্রমাণ থাকার পরও কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধার তালিকায় নাম ওঠেনি তার। মিথ্যা অভিযোগ ডিসি সাহেবের কাছে দিয়ে আমাদের গ্যাজেট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যে গ্যাজেট থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে সেই গ্যাজেটে আমাদের সম্মানের সাথে ইনক্লুড করা হোক। শুধু রাহুলই নয়, তার মতো বিএনপির রাজনীতির সাথে জড়িত 30 জনের বেশি আহত জুলাই যোদ্ধাদের নাম বাদ পড়েছে তালিকায়। তাদের দাবি, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তালিকায় রাখা হয়নি নাম। আমরা শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশকে ধারণ করে বিদায় সেদিন পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করেছিলাম, আহত হয়েছিলাম। আমাদের বিএনপি করার কারণে আমাদের তালিকা থেকে বাদ করে দিচ্ছে। কত কষ্ট করে আমরা মাস্ক পরে, হেলমেট পরে, সাইডে থেকে, ক্যামেরার আড়ালে থেকে আমরা আন্দোলনকে সফলতা দান করছি। আর এমন ঘটনায় ক্ষুব্ধ জেলার বিএনপি নেতারা। বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্তির দাবি তাদের। কিছু কিছু সংগঠন এই বর্তমান জেলা প্রশাসক বা প্রশাসনের সঙ্গে আতাত করে
ইচ্ছাকৃতভাবে তাদেরকে দিয়ে আমার পরীক্ষিত এই জুলাই যোদ্ধাদেরকে আমার দলের বাদ দেওয়া হচ্ছে। কে কোথায় থাকবে, কে কোর্ট বিল্ডিং এর মধ্যে থাকবে, কে কলকাতা স্কুলে থাকবে, কে হসপিটালে থাকবে, কে ওই সাদ্দাবাদের মসজিদে থাকবে, এবং তারপরে মিছিলটা কোথেকে শুরু হবে, কোন দিক দিয়ে যাবে, এগুলো কিন্তু সব আমরা ঠিক করে দিতাম। এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে তালিকায় বাদ পড়া বিএনপিপন্থী আহত জুলাই যোদ্ধারা। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার এর শীর্ষ কর্মকর্তা। বাদ পড়েছে বিষয়টি এরকম না, নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই করে যদি প্রপার ডকুমেন্ট তারা আমাদের কাছে উপস্থাপন করতে পারেন, আমাদের কমিটির কাছে উপস্থাপন করতে পারেন, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা। জুলাইয়ের আহতরা সবাই রাষ্ট্রের কাছে স্বীকৃতি পাবে আশা সচেতন মহলের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।